প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ছিল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, তার শেষ অংশ অর্থাৎ রচনামূলক প্রশ্ন, এটা নিয়ে আজকের আলোচনা। প্রথমেই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে হাইড্রোকার্বনের নামকরণ। এটা বড় প্রশ্ন আকারে অবশ্যই আসতে পারে এবং খুবই ইন্টারেস্টিং। এটা আমরা সেটাই এখন দেখব। তো ইউপ্যাক পদ্ধতির নামকরণ করার ক্ষেত্রে প্রথমেই আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে নামকরণের পদ্ধতিগুলো আলোচনা করব। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে জানি যেখানে একটি বন্ড থাকে, অর্থাৎ সিগমা বন্ধন থাকে, তাছাড়া অন্য কোনো বন্ধন থাকে না, সেইগুলো। তো প্রথমেই যে নিয়মটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হাইড্রোকার্বনকে জেনেভা পদ্ধতিতে অ্যালকেন বলবে। আমরা এর আগেও কিন্তু এটা বিভিন্নভাবে এই শব্দটা এসেছে, অ্যালকেন। এবং এদের এই শ্রেণীর 4 সদস্যের প্রথম যে 4 সদস্য অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে সাধারণ যে নাম সেটা থাকবে। আর 5 থেকে শুরু করে এই পদ্ধতি কার্যকর হবে, অর্থাৎ 5 পেন্টেন, হেক্স এন, অর্থাৎ গ্রিক যে সংখ্যা আছে, তোমরা জানো যে গ্রিক সংখ্যা যে মোনো, ডাই, ট্রাই, টেট্রা, তারপরে পেন্ট, তারপরে হেক্স, তারপরে হেপ্ট, এরকম। তাহলে 5 থেকে শুরু করে অর্থাৎ পেন্ট, তারপরে এন, এই যে হাইড্রোকার্বনের শেষে এন যুক্ত হবে, এএনই, এন, এই উপপদটা যুক্ত হবে ওই যে গ্রিক সংখ্যা তার উপরে। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কার্বন সংখ্যা মোট কয়টা আছে এই সিকলে? 6টা। তাহলে 6-এর যে গ্রিক শব্দ যে সংখ্যার নাম সেটা আছে হেক্স। তাহলে হেক্সের সাথে এন যুক্ত হয়ে এটার নাম হবে হেক্সেন। একইভাবে আমরা যদি এখানে অন্য আরেকটা সিকল লিখি, যেখানে ধরে নাও যে আমরা 5টা দেব, অর্থাৎ আমরা জানো যে কিভাবে লিখতে হয়, CH3, তারপরে CH2, CH2, দেখো সবগুলোতে কিন্তু কার্বনের হাত কিন্তু 4টাই আছে। তারপরে ধরো CH3, এখানে কয়টা কার্বন? তাহলে এখানে 5টা কার্বন। তো নামকরণ কিভাবে করতে হবে? তাহলে কার্বনের নাম্বারিং করো, 1 2 3 4 5। তাই এই যে 5, এই 5 এইটা গ্রিক শব্দে হচ্ছে পেন্ট, পেন্ট। আর আমাদের এই নামকরণের শেষে যুক্ত হবে এন, এন বা ইংরেজিতে ANE, এটা যুক্ত হবে। তাহলে পেন্ট এন, এই মিলে কি হলো? পেন্টেন। এইটাই বলা হচ্ছে প্রথম নিয়মে। তার প্রথম নিয়মে বলছে যে গ্রিক সংখ্যা অনুযায়ী এদের নামকরণ হবে। সেই নামকরণে কি হবে? যে কয়টা সংখ্যা থাকবে তারপরে এন যুক্ত হবে। আচ্ছা, এরপরে বলেছে 2 নম্বরে, দেখো শাখাযুক্ত যে অ্যালকেন, শাখা আমরা একটু পরে দেখব, সেটা দেখলে আরো বোঝা যাবে। শাখাযুক্ত যে অ্যালকেন, সেখানে আমাদের দেখতে হবে যে কার্বনের শিকলটা কোন দিক দিয়ে দীর্ঘ শিকল হয়। শর্ট শিকল যেদিকে সেদিকে নামকরণ করা যাবে না, সবচেয়ে লম্বা যেদিকে হয় সেদিকে নামকরণ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর ধারায় বলছে। 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে যখন সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত দুটি দীর্ঘতম শিকল কার্বন শিকল সম্ভব হয়, তখন অধিক শাখা ও মূলক যুক্ত কার্বন শিকলকে মূল যুগের বিবেচনা করতে হবে। মানে যেটাতে মূলক আছে বা এই কার্বনের যেমন মিথাইল, ইথাইল, এইগুলো যেদিকে বেশি আছে সেই দিক থেকে নামকরণটা শুরু করতে হবে, অর্থাৎ 1 2 লিখে আসতে হবে। এটা আমরা কিন্তু উদাহরণ যখন দেব তখন বোঝা যাবে। তারপরে 4 নম্বরে বলছে, দেখো একই মূলক পার্শ্ব শিকল যুক্ত রূপে থাকলে এদের নির্দেশক সংখ্যাকে কমা দিয়ে লিখতে হবে। কিরকম? যেমন 2টো মিথাইল গ্রুপ আছে, তাদেরকে তাহলে লিখতে হবে ডাই, ট্রাই, 2টো হলে ডাই, 3টে হলে ট্রাই, এইভাবে করে লিখতে হবে। আমরা এখন উদাহরণ যখনই দেব তখনই দেখবা যে তোমরা এই জিনিসটাকে ক্লিয়ার বুঝতে পারতেছো। তারপর একটা কি বলা আছে যে মূল কার্বন শিকলের সঙ্গে যুক্ত পার্শ্ব শিকলে 4-এর অধিক কার্বন পরমাণু যুক্ত জটিল মূলক থাকলে এটাকে পৃথকভাবে সংজ্ঞায়িত করে ওই মূল নামকরণের আগে লিখতে হবে। তারপরে বলেছে কি পার্শ্ব শিকল ভিন্ন ভিন্ন মূলকগুলো এদের ইংরেজি নামের, অর্থাৎ একই মূলগুলো, যৌগমূলকগুলো, এগুলো যদি অনেকগুলো হয় সেক্ষেত্রে আমাদের ইংরেজি বর্ণমালা মানে ABCD এই অনুযায়ী সাজিয়ে লিখতে হবে।
তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো এখানে একটা উদাহরণ আছে। এখানে আমরা সিকল যদি শুরু করি তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত 5টা, আর এইগুলোকে কিন্তু বলা হয় সাইড সিকল। এটাকে বলা হয় সাইড সিকল, এটা সাইড সিকল। এখন এখানে প্রশ্ন হচ্ছে কোন দিক দিয়ে নামকরণ করব, এই 1 2 3 এই দিক দিয়ে যাব, না এই দিক দিয়ে 1 2 3 এরকম লিখব, এইটা হচ্ছে প্রশ্ন। তো সেইটা আমরা কিভাবে নিশ্চিত হব সেটা এখানে বলা হয়েছে যে আমরা এমনভাবে নামকরণ করব, নাম্বারিং করব, যাতে এই যে মূলকগুলো, এই মূলক বা পার্শ্ব শিকলগুলো যেন কম সংখ্যক সংখ্যায় থাকে। কিরকম, এই দুটো পাশাপাশি দুটো আমরা তুলনা করলে বুঝতে পারবো। দেখো এখানে বাম দিক দিয়ে শুরু করেছি আমরা, তাই না? তাহলে এই যে 2 পজিশনে আছে হচ্ছে এই মিথাইল মূলক, তাহলে মিথাইল মূলক 2 পজিশনে কয়টা আছে? 2 পজিশনে একটা, 2 পজিশনে আরেকটা আছে কয়টা? 4 নম্বর পজিশনে। এই যে, তাহলে এই যে পজিশনগুলো যোগ করো, অর্থাৎ 2 2 আর 2, এইগুলো যোগ করলে মোট হচ্ছে 8। আর এইটার বেলায় আমরা নাম্বারিং করেছি কিন্তু উল্টা দিক থেকে, দেখো 1 2 3 এইদিকে নাম্বারিং করেছি। তাহলে এখানেও এবার আমরা হিসাব করি, মিথাইল আছে কততে? 4 নম্বরে, তাহলে 4 আবার আরেকটা আছে 4-এ, তাহলে 4 4 আর এখানে 2, এই 4 4 2 যোগ করলে কত হয়? 10। তাহলে এটা নেওয়া যাবে না। এইটাই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ আমাদের যেন সংখ্যাটা, অর্থাৎ ওই মূলকগুলো বা পার্শ্বশিকলের ওই সংখ্যাগুলো যোগ করলে যেন সবচাইতে কম সংখ্যা হয়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য এইটা হবে না, এই বাম পাশেরটা, এটাই সঠিক। ক্লিয়ার? আবারও একটু বলে দিই, এই যে নাম্বারিং করলাম আমরা এই দিক দিয়ে বাম দিক দিয়ে, আর এইটাই করলাম ডান দিক দিয়ে। তো এখন এই যে মিথাইল মূলকটা যেখানে আছে এটা কত নম্বরে আছে এগুলো যোগ করতে হবে। যেমন 2 নম্বরে আছে, আবারও 2 নম্বরে আছে এইটা, তাই না? আর 4 নম্বরে একটা আছে, তাহলে 2 আবার 2 যোগ 4 কত হয়? 8। কিন্তু এই ক্ষেত্রে দেখো 4 নম্বরে আছে, তার 4 যোগ 4 আর 2 এটা মিলে 10, তাই এটা নেওয়া যাবে না, সবচেয়ে কম সংখ্যক হতে হবে, এটা বলা হচ্ছে। তাহলে আমরা কিন্তু সম্পৃক্ত কার্বন দেখে ফেললাম। এখন দেখবো হচ্ছে অসম্পৃক্ত। মনে আছে অসম্পৃক্ত কোনগুলো? ওই যে ইথিন, প্রোপিন, ইথাইন, প্রোপাইন, মানে যেখানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরকম যেগুলো থাকে সেইগুলোর নামকরণ কিভাবে হবে? এখানে দেখো বলা হচ্ছে যে এই অসম্পৃক্ত মানেই হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ব্যাপার স্যাপার। এখন 1 নম্বর যে নিয়ম, তো 1 নম্বর নিয়মে আছে এই যে কার্বন কার্বন একক দ্বিবন্ধন বা একক ত্রিবন্ধন, এইগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের শেষে আমরা কি যুক্ত করে নাম বলবো? ইন। এগুলোকে বলা হবে অ্যালকিন বা অ্যালকাইন, এরকম, যেটা আগেও বলেছি। এখন এখানে আমরা নামকরণ করার জন্য কোন দিক দিয়ে অক্ষর লিখব? অবশ্যই যেদিকে এই দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আছে সেই দিকটাকে গুরুত্ব দিয়ে 1 নাম্বার লিখতে হবে। তার মানে দেখো এই বন্ধনটা কোথায় আছে, এই দিক দিয়ে কাছে না এই দিক দিয়ে কাছে? তো যে দিক দিয়ে কাছে হবে সেই দিক দিয়ে আমাদের 1 লেখা শুরু করতে হবে। যেমন এইটার ক্ষেত্রে দেখো তো খেয়াল করে, এর ত্রিবন্ধন কোথায় আছে? এই দিক দিয়ে, তাহলে 1 লেখা শুরু করতে হবে এই দিক দিয়ে। কোনো অবস্থাতেই এই দিক দিয়ে 1 2 3 এরকম লেখা যাবে না। তাহলে আমরা শিখে গেলাম যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে দিক দিয়ে থাকবে সেই দিক দিয়েই কিন্তু নাম্বারিংটা শুরু করতে হবে। তো এইটা নাম্বারিং করে কি দাঁড়ালো, এটার নাম কি দাঁড়ালো সেটা আমরা দেখি। এখানে দেখো নাম দাঁড়ালো হচ্ছে তাহলে 1 2 3 4 5, তাহলে 4 নম্বরে আছে মিথাইল। তা ওই যে আমরা একটু আগেই শিখলাম যে যত নম্বরে মূলক থাকবে তাকে আগে লিখে নিতে হবে। তাহলে 4 মিথাইল এইটুকু লিখে নেব। লিখে নেওয়ার পরে এবার মূল যৌগটার নাম বলবো। মূল যৌগ আছে 5টা আছে না, দেখো হ্যাঁ 5টা আছে। তাহলে 5টা যদি থাকে তাহলে পেন্ট, আর এইটা যেহেতু দ্বিবন্ধন মানে ইন যুক্ত হবে, তাহলে পেন্টের সাথে ইন, পেন্টিন। আর এই 2টা কেন? এই 2টা মানে হচ্ছে এই 2 নম্বর কার্বনের পজিশনেই আছে ওই সেই বন্ধনটা, দ্বিবন্ধনটা, এই জন্য পেন্টিন 2 লেখা হয়েছে। যদি এইটা এখানে থাকতো তাহলে আমরা লিখতাম পেন্টিন 1। ক্লিয়ার? আচ্ছা, এবার ডান পাশেরটা দেখি। এখানে খেয়াল করে দেখো ত্রিবন্ধনটা আছে একদম প্রথম কার্বনে, সেই কারণের জন্যই এখানে দেখো 5 নম্বরে আছে মিথাইল, সুতরাং 5 মিথাইল লেখার পরে আমরা লিখতেছি এখানে কার্বন সংখ্যা 6টা, তাহলে হেক্স। আর এটা ত্রিবন্ধন বলে কি হবে? আইন যুক্ত হবে। ত্রিবন্ধনে কি হবে? আইন। আর এই যে দ্বিবন্ধন এখানে কি যুক্ত হবে? ইন। আমরা আগেই কিন্তু এগুলো শিখে গেছি, আবার লিখে দিলাম। তাহলে এখানে হেক্স মানে 6টা কার্বন, আইন
হেক্সাইন। কিন্তু 1 কেন লেখা? ওই যে 1 নম্বর কার্বন এই বন্ধনটা। এখন এই বন্ধনটা যদি 1 নম্বর কার্বনে না হয়ে 2 নম্বর কার্বনে হতো, তাহলে এখানে আমরা লিখতাম হেক্সাইন 2। আশা করি বুঝতে পারছো। আমি যতটা সাধ্য তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। 2 নম্বর যে ধারা, সেখানে কি বলা আছে? এখানে বলা হচ্ছে যে যদি এই যে, আমি পুরোটা পড়ছি না কিন্তু, এখানে যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন যদি বেশি থাকে, একের চাইতে বেশি থাকে, তখন কেমন হবে? তখন হবে হচ্ছে যে যতগুলো থাকবে ততগুলো ইন, বা ত্রিবন্ধন থাকলে আইন, এগুলো বলতে হবে। ততগুলো ইন অথবা ততগুলো আইন বলতে হবে। যেমন এখানে দেখো তো, একটা দ্বিবন্ধন আর একটা দ্বিবন্ধন, মানে দুটো, আর এখানে এক লিখতে হবে, এটা 1 নম্বর কার্বন। তাহলে কত নম্বর কার্বনে হচ্ছে মিথাইল আছে, এটার আগে লিখে নিতে হবে 2 নম্বর কার্বনে। তাই 2 মিথাইলটা আমরা লিখে নিলাম। এটা কিন্তু আগেই বলেছি আমরা যে পার্শ্ব শিকল যেটা, সেটাকে আগে লিখে নিতে হবে। নেয়ার পরে যে শিকলটা থাকবে, সেই শিকলটায় দেখতে হবে কার্বন সংখ্যা কয়টা আছে। কয়টা আছে কার্বন সংখ্যা? এখানে 5টা। 5টা মানেই আছে পেন্ট। আর এটা যেহেতু দ্বিবন্ধন, তাহলে পেন্টিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো 2টা দ্বিবন্ধন, সেই জন্য তো পেন্টিন বলা যাবে না। সেই জন্য আমরা বলবো পেন্টা ডাই ইন। ডাই মানে হচ্ছে 2, ইন মানে হচ্ছে বন্ধন, সেই দ্বিবন্ধন। তাহলে সেই দ্বিবন্ধন ইন কয়টা? 2টা, এই জন্যই ডাই ইন। এবং কত নম্বর পজিশনে সেই বন্ধনগুলো খেয়াল করে দেখো, একটা 1 নম্বর পজিশনে আর একটা হচ্ছে 3 নম্বর পজিশনে। এই জন্যই 1,3 পেন্টা ডাই ইন লেখা। বুঝতে পারছো? তার মানে এখন যদি এখানে ধরো দ্বিবন্ধনের পরিবর্তে যদি সিঙ্গেল বন্ধ থাকতো, তাহলে এটার নাম কিন্তু আর এরকম হতো না। তখন এইসব বাদ দিয়ে এই যে পেন্টিন হতো, পেন্টিন হয়ে শেষে 1 লিখতাম। ক্লিয়ার? এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে একই। এখানে দেখো 5 নম্বর কার্বনে মিথাইল আছে, সুতরাং সেটা আগে লিখে নেব। তারপরে দেখবো যে কত নম্বরে কি আছে। এই যে 1 নম্বর কার্বনে একটা ত্রিবন্ধন, 3 নম্বর কার্বনে একটা ত্রিবন্ধন, সুতরাং এখানে 1,3 হেক্স, মানে 6টা কার্বন আছে। ডাই আইন, ট্রিপল বন্ড হলে তো আইন হয়, তাই ডাই আইন। এখন এখানে আমি তোমাদের একটু বলি, যদি এইটা এখানে না হয়ে এখানে হতো ত্রিবন্ধনটা, তখন কিন্তু 1,3 না লিখে আমরা লিখতাম 1, মানে 1 নম্বর কার্বনে আছে আর 2 নম্বর কার্বনে আছে, তাহলে 1,2 হেক্স ডাই আইন। 3 নম্বর যে নিয়ম, এখানে বলা আছে যে এই যে সমস্ত যৌগমূলক, এই যৌগমূলক যেখানে যে অবস্থায় থাকবে তাকে সেই অবস্থা উল্লেখ করে লিখে দিতে হবে। যেমন এখানে এটা কি ছিল? আমাদের মিথাইল মূলক ছিল। এই মিথাইলের জায়গায় যদি কখনো এই যে অ্যামিন মূলক, ফ্লোরিন মূলক, এই যে মিথক্সি, কি ধরো মিথাইলক্সি যেটারে বলা হয়, এইটা মিথক্সিও বলে, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর এই নাইট্রো, এই মূলকগুলো যেখানে থাকবে সেই নাম্বারিং সেটা বলে দিতে হবে যত নম্বরে থাকবে। যেমন এটা দেখো 4টা কার্বন, মানে বিউটেন অবশ্যই। তো এই বিউটেনের কি অবস্থায় আছে দেখো তো, কোথায় আছে? এই যে এখানে আছে, এটা আছে অ্যামিন, অ্যামিন গ্রুপ আছে 2 নম্বর কার্বনে, এই জন্য আমরা লিখছি 2 অ্যামিনো। আর দেখো ক্লোরিন আছে 3 নম্বর কার্বনে, তাহলে লিখবো 3 ক্লোরো বিউটেন। ক্লিয়ার? এখন এটা বিউটেন, তোমরা জানোই যে যদি এটা তো মানে একক বন্ধন সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেই জন্য যদি এটা অসম্পৃক্ত হতো, অর্থাৎ এখানে ধরো ডাবল বন্ড থাকতো, তখন কিন্তু আমরা লিখতাম বিউটিন, আর 1 নম্বর কার্বনের জন্য 1। আবারও কিন্তু একই জিনিস রিপিট করলাম যাতে তোমরা বুঝতে পারো। এখানে দেখো এই যে মূলকটা মিথক্সি মূলক বলা হয়, কত নম্বরে আছে? 3 নম্বর কার্বনে আছে। এখন এখানেও তাহলে তোমাদের কাছে প্রশ্ন করা যায় যে এই যে 1, 2, 3 উল্টা দিক দিয়ে লিখছি কেন? বাম দিক দিয়ে লিখলে কি সমস্যা ছিল? না, লেখা যাবে না, কারণ আমাদের কথা ছিল যে ডাবল বন্ড যেখানে থাকবে সবচাইতে কম নাম্বার সেখান দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে ডাবল বন্ড আছে বলে এই দিক দিয়ে 1 শুরু করলাম। এই ডাবল বন্ডটা এখানে না থেকে যদি এখানে থাকতো, তাহলে এখান থেকে কিন্তু নাম্বারিং আমরা নিশ্চয়ই এটাও বুঝতে পারছো। এখানেও দেখো তাই, এখানে কিন্তু ট্রিপল বন্ড, সেই জন্য এই দিক দিয়ে 1, 2 শুরু করেছি আমরা। আর এখানে নাইট্রো রয়েছে 3 নম্বরে, সেটা আগে লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে যেদিক দিয়ে কাছে হবে বন্ধনগুলো, সংখ্যা কম হবে, সেই দিক দিয়ে আমরা লিখব। আর যে নম্বরে যে মূলক থাকুক না কেন সেইটা আগে লিখে নিয়ে পুরো সিকলের নাম্বারিংটা করব। আশা করি বুঝতে পারছো। প্রয়োজনে আর একটু টেনে টেনে দেখবা এটা। এখন এটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে যে বোর্ড প্রশ্ন থেকে আমরা একটা নাম্বারিং করা শিখবো আর কি।
এটা একটা বোর্ড প্রশ্ন, দেখো এই বোর্ড প্রশ্নে এই যে দেখতে পাচ্ছ তোমরা। ওকে, এখানে আমরা এটার যৌগমূলকের নামকরণ করি। একটু খেয়াল করে দেখো এখানে যা আছে সেটা কয়টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন। তাহলে ওখানে যদি আমাদের নাম্বারিং করতে হয়, আমি এখানে তো লিখতে হবে, দ্রুত লিখি। লিখে ফেললাম এখানে। তাহলে 500 শিকল আছে। এখন এখান থেকে নাম্বারিং তাহলে কোনটা দিয়ে শুরু করতে হবে তোমরাই বলো। এই দিক দিয়ে 1 2 শুরু করব না এই দিক দিয়ে 1 2 শুরু করব? নিশ্চয়ই মনে পড়েছে, এমন দিক দিয়ে 1 2 শুরু করব যাতে এই 500 শিকলগুলো কম নাম্বারে থাকে। তাহলে এই ডান দিক দিয়ে যদি করি তাহলে বেশি নাম্বারে থাকবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে লিখব 1 2 3 4 5। ব্যাস। এইবার আমরা নাম্বারিংটা কিভাবে করব খেয়াল করে দেখো। এই মিথাইল মূলক কোথায় কোথায় আছে? 2 নম্বরে আছে, আবারও 2 নম্বরে আছে, 4 নম্বরে আছে। তার মানে আমরা লিখবো হচ্ছে 2 2 4 নম্বরে আছে, তার মানে 4। 2 2 4 কয়টা মিথাইল? 3টা। 3টাকে কি বলে? ট্রাই। তাহলে এখানে লিখবো ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল। এই অংশটুকু লেখা হয়ে গেল। অর্থাৎ 500 শিকল টিকল যা থাকে সেটা আগে লিখে নিতে হয়, তারপরে লম্বা শিকলটা বলতে হয়। এখন লম্বা শিকলটা কত? 1 2 3 5। 5 মানে পেন্ট, মানে পেন্টা। পেন্টার সাথে এটা দেখো তো সম্পৃক্ত অসম্পৃক্ত? সম্পৃক্ত, মানে এখানে এন যুক্ত হবে। দ্বিবন্ধন হলে ইন আর ত্রিবন্ধন হলে আইন, মনে আছে তো? তাহলে এখানে এন যুক্ত হবে। তাহলে 5টা মানে পেন্ট। তাহলে আমরা পেন্ট দিলাম, তার সাথে এন যুক্ত করলে হয় হচ্ছে পেন্টেন। এই কিন্তু অ্যান্সার। দেখছো আমরা একটা বোর্ড কোশ্চেন একদম প্রশ্ন থেকে ধরে ধরে আমরা করলাম। এবার পরেরটা আমরা দেখি। 2 নম্বরে কি আসছে সেটা একটু লিখে নি তাহলে। 2 নম্বরে আছে দেখো CH3 CH C, 3টা বন্ড CH, আর এখানে আছে হচ্ছে 2 নম্বরে এখানে আছে নাইট্রো NO2। এটা নাম্বারিং করব। তো এটার নাম্বারিং করার জন্য তোমরাই বলো কি কোন দিক দিয়ে করবো? এই বাম দিক দিয়ে করবো না ডান দিক দিয়ে? নিশ্চয়ই ডান দিক দিয়ে, কারণ এখানে দেখো কি রয়েছে, ত্রিবন্ধন রয়েছে। তাহলে এখান দিয়ে নাম্বারিং করতে হবে যাতে ত্রিবন্ধনটা সবচাইতে কম নাম্বারে থাকে। তাহলে 1 2 3 4 হয়ে গেল। এখন আমরা নামকরণ কিভাবে শুরু করব? নামকরণ শুরু করব হচ্ছে এই যে নাইট্রো দিয়ে। নাইট্রো কত নম্বর আছে? 3 নম্বর আছে। তাহলে লিখবো হচ্ছে 3 নাইট্রো। যে মূলকই থাক না কেন, এখানে নাইট্রো আছে। আচ্ছা, নাইট্রো না থেকে যদি তোমার এরকম কিছু থাকতো তাহলে হাইড্রোক্সিল লিখতাম, 3 হাইড্রোক্সিল। যদিও সেটাতে আবার ওই যে অ্যালকোহল হয়, তাই না? এরকম মূলক যা থাকে সেটা এখানে লিখতে হবে। তাহলে 3 নাইট্রো। এবার এটা 4টা বলে কি হবে? আমরা কি লিখবো? বিউটেন লেখার কথা ছিল, তাই না? তাই এটা কি বিউটেন হবে না বিউটাইন হবে? এই যে 3টা বন্ড ত্রিবন্ধন থাকলে হয়ে যাবে বিউটাইন। এখন এই ত্রিবন্ধনটা কোথায় আছে? 1 নম্বরে আছে, সেই জন্য এখানে লিখবো হচ্ছে 1। ক্লিয়ার? এই হচ্ছে নামকরণের ব্যাপার। আশা করি যে এই নামকরণ নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। পরের প্রশ্ন খুবই সোজা। এটা মিথেন ইথেন এগুলোর ব্যবহার। তো ব্যবহার কি, মিথেনের ব্যবহার কি আমরা এক এক করে দেখি। দেখো মিথেনের ব্যবহারের ক্ষেত্রে প্রথম হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ঘোড়াশাল, আশুগঞ্জ এগুলো জায়গায় কি আছে? ইউরিয়া সার কারখানা আছে এবং সেখানে মিথেন ব্যবহার করা হয়। সেখানে মিথেন গ্যাস, অর্থাৎ যে গ্যাস আমরা খনি থেকে তুলি সেটা ওখানে ব্যবহার করা হয়। 2 নম্বরে আছে কি? যানবাহনের জ্বালানি রূপে, এই যে সিএনজি টিএনজি দেখো না, এগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তারপরে কি আছে? রান্না করার কাজে ব্যবহার করা হয়। দেখেছো না তোমরা, রান্না করার কাজে এরকম সিলিন্ডার ব্যবহার করা হয়। মিথেন গ্যাস তাপ বিয়োজনে প্রাপ্ত কার্বন গুঁড়া থেকে কি কি হয়? এখানে ছাপার কালি, বুট পালিশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু এই মিথেন গ্যাস থেকে তৈরি হয়। মিথেন গ্যাস থেকে শিল্পক্ষেত্রে অনেক কিছু তৈরি হয়, যেমন মিথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইড, মিথাইল ক্লোরাইড, এগুলো তৈরি হয়। তাহলে এই যে 4টে 5টা বললাম, দেখো তো একটু চোখ বুঝে তুমি অনায়াসে মনে থাকে কিনা? মনে থাকবে। তুমি যদি একটু এইভাবে, আমি যেভাবে দেখাচ্ছি আসলে এইভাবে কিন্তু বইতে থাকে না। এই ছবিগুলো কি বইতে আছে? নাই। আমি এখানে দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তারপরে তাহলে ইথেনের ব্যবহার। ইথেনের ব্যবহারে প্রথমেই আমরা ইথেন থেকে ইথাইল অ্যালকোহল বা ইথাইল ক্লোরাইড এগুলো তৈরি হয়। ইথেন থেকে সম্পৃক্ত ইথিন গ্যাস তৈরি করে বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপাদন করা হয়। বাসাবাড়িতে রান্নার কাজেও কিন্তু এখানেও কিন্তু ইথেন গ্যাস ব্যবহার করা হয়। যানবাহনে জ্বালানি রূপেও ইথেন গ্যাস ব্যবহার করা হয়।
তার মানে এই আমরা মিথেনও দেখলাম ব্যবহার করা হয়, আবার ইথেনও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়। এরপরে আরেকটা রয়ে গেছে তাই না, মিথেন ইথেন। এরপরেরটা ছিল আমাদের কি, এই যে এই ছবিটা কি কারণে দিয়েছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে এই যে সিএনজি তে এরকম করে থাকে না, এটা তাহলে সিএনজি তে ব্যবহার করে। তাহলে এই ছবি দিয়ে তোমরা কি মনে রাখতে পারবা, ইথেনটা রান্নার কাজেও যেমন ব্যবহার করা হয় সেরকম গাড়িতে জ্বালানি রূপেও কিন্তু ব্যবহার করা হয়। এখন আমাদের রয়েছে ইথাইনের ব্যবহার। ইথাইন মানে কিন্তু তোমরা যদি মনে করে দেখো অ্যাসিটিলিন, এই অক্সি অ্যাসিটিলিন দিয়ে কিন্তু ঝালাই করা হয়। তোমরা দেখছো গ্যাস ঝালাই যেটাকে বলে, এই ছবিটা যদি দেখাতে পারি তাহলে বুঝতে পারো। এই যে মনে করে দেখো যে গ্যাস ঝালাই হয় না, ওখানে বলা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা, অত্যন্ত তাপ দিতে পারে এটা, অর্থাৎ এই লোহাটাকে গলিয়ে ফেলতে সক্ষম। তাহলে এটা কিসের ব্যবহার, এখানে ইথাইনের ব্যবহার। এই যে অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে এটা ব্যবহার করা হয়। এছাড়া রাবার ও প্লাস্টিক উৎপাদনে ইথাইন ব্যবহার করা হয়। তাছাড়া রাসায়নিক শিল্পে অনেক কাজে ইথাইন ব্যবহার করা হয়। এখানে সেই কথাগুলোই বলছে, জ্বালানি রূপেও কিন্তু ইথাইন ব্যবহার করা হয়। তার মানে তোমরা বুঝতে পারছো আমাদের যে বড় প্রশ্ন মাত্র 2টা 3টা দিলাম, এইটা দিয়ে মোটামুটি তোমাদের বড় প্রশ্ন কাভার হবে। সাথে একটু বলি, যদি বড় প্রশ্ন আকারে ওই সংক্ষিপ্ত প্রশ্ন যা আমরা দেখিয়েছিলাম সেগুলোও যদি পরীক্ষায় আসে, ওই সংক্ষিপ্ততে যা শিখেছো মানে আমি যা দেখিয়েছি ওইটা লিখে দিলেই বড় প্রশ্নের উত্তর হয়ে যাবে। এই কথাটা একটু মনে রেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটাই বড় প্রশ্নতে যদি আসে লিখে দিলে সঠিক উত্তর হিসেবেই ধরে নেওয়া হবে। তো সকলকে ধন্যবাদ। এরই মাধ্যমে আমাদের 2 নম্বর চ্যাপ্টারটাও শেষ হলো। আগামীতে আসবে আমাদের 3 নম্বর চ্যাপ্টার, যার নাম অ্যালকোহল। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।